স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে খালেদা জিয়া, গণতন্ত্র ও আপোষহীনতা। এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসে। আমার পাশেই আছেন আনম খলিলুর রহমান ইব্রাহিম, সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, এবং আরও আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। আপোষহীনতায় রাজনীতির গতিপথ বদলে খালেদা জিয়া হয়ে ওঠেন গণতন্ত্রের মূর্ত প্রতীক। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ সাবেক প্রধানমন্ত্রীকে। পারস্পরিক শ্রদ্ধায় আরও দৃঢ় হবে ঢাকা দিল্লির সম্পর্ক, দীনেশ ত্রিবেদীর আশাবাদ। Let us also continue to nurture the exceptional bonds of friendship between India and Bangladesh, working hand in hand toward shared prosperity. রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে 3 লাখ রোহিঙ্গাকে ফেরাবে মিয়ানমার। ফ্যাসিস্ট সরকার অর্থনীতিতে ধ্বংসস্তূপে পরিণত করেছিল বললেন প্রধানমন্ত্রী। এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। মেগা প্রজেক্টের নামে অর্থ পাচার করেছে বিদেশে। গ্যাস সংকট, জ্বালানি, বিদ্যুৎ, গৃহস্থালী ছাপিয়ে ব্যাহত করছে শিল্প উৎপাদনও। সমাধানে 2 বছর সময় প্রার্থনা বাণিজ্য মন্ত্রীর। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে মতামত জানাতে পারেন। আমরা আলোচনা করব খালেদা জিয়া, গণতন্ত্র ও আপোষহীনতা। প্রথমেই আনম খলিলুর রহমান, আপনার কাছেই জানতে চাই, আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও হয়েছে। আমি একটু বলতে চাই, বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান, এবং তিনি গণতন্ত্রের জন্য আপোষের নেত্রী ছিলেন। 1981 সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি রাজনীতিতে আসেন এবং দীর্ঘ 4.5 দশক ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। আজকে আমরা একটু তার সম্বন্ধে আলোচনা করতে চাই, তার 82তম জন্মদিনে। আপনার কাছ থেকে একটু শুনে আসি। ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক। শুভেচ্ছা, অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের মাতৃ সমতুল্য এবং দেশি বিদেশি সকলেই তার সম্পর্কে একটা সম্যক ধারণা রয়েছে। তিনি বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ওনার সময়েই উনি বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছেন এবং সংবিধান সংশোধন করেছেন। উনি এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলনে ওনার যে অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে দেশকে ভালোবেসে উনি যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, এটা অনেকের জীবনে এরকম ঘটনা নেই। এবং আমি বলবো যে শুধু বাংলাদেশের গণতন্ত্র নয়, পৃথিবীর গণতন্ত্রে পৃথিবীর প্রত্যেকটি গণতান্ত্রিক দেশ ওনাকে অনুসরণ কিংবা অনুকরণ করবার মতো। আমরা জানি যে ওনার আন্দোলন সংগ্রামের সাফল্য দেখে কানাডিয়ান একটি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওনাকে মাদার অফ ডেমোক্রেসি হিসেবে উপাধি দিয়েছি। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের কেউ দেয় নাই।
আর ওনার রাজনীতিতে আসা, উনি একজন গৃহবধূ হিসেবে উনি 1982 সালের ওনার 1981 সালে উনি স্বামী হারার পরে, স্বামী হারাবার পরে 1982 সালে জানুয়ারিতে 1982 প্রাথমিক সালে সদস্য পদ 1982 সালে বা তিনি জলে 3 জানুয়ারি জি উনি দলের নেতৃবৃন্দের চাপে, এবং তখন একটা ডিমান্ড ছিল যে জিয়া পরিবার থেকে বেগম খালেদা জিয়া দলের হাল না ধরলে হয়তো এই দলটা এই অবস্থায়, নেতাকর্মীদের এই উপলব্ধিটাকে উনি গুরুত্ব দিয়ে 1982 সালের 3 জানুয়ারি উনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। পরবর্তী সময়ে উনি 1983 সালে এই দলের চেয়ারম্যান হিসেবে, উনি 84 সালের মে মাসে চেয়ারম্যান না 83 সালে উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে, সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিনিয়র জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে উনি পদোন্নতি লাভ করেন, এবং অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে উনি 12 জানুয়ারি 1984 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি পদ লাভ করেন, এবং চেয়ারম্যান হিসেবে 10 মে 1984 সালে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করেন। এখন উনি যখন দলের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা অনেকেই বলি, এবং প্রসিদ্ধ ব্যক্তি হিসেবে যে স্বৈরাচার এরশাদ, মৃত মানুষ তা নিয়ে কথা বলা ঠিক না, তারপরেও স্বৈরাচার এরশাদ সাহেবের সামরিক শাসন চলছিল, সামরিক জান্তার সেই শাসন। উনি অত্যন্ত সাহসিকতা নিয়ে বেগম খালেদা জিয়া সেদিন 7 দলীয় জোট গঠন করে এই এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, এবং 9 বছর রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কোনো প্রকার আপোষ না করে উনি সেই আন্দোলনে সফলতা অর্জন করেন। এমনও ঘটনা রয়েছে যে তৎকালীন আরেকটি দল, তাদের যে জোট ছিল, তারা ওই দলীয় কর্মসূচি দিয়ে সেখানে কিন্তু সেই কর্মসূচিতে শহীদ মিনার একটা কর্মসূচি ছিল, সেখানে কিন্তু সেই নেত্রী যান নাই। সেখানে বিএনপি আওয়ামী লীগ এক কথায় সকল বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া সেই দিন। এবং 1986 সালের 7ই মের যে নির্বাচন, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব সেই নির্বাচনে বিএনপি পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে বা তার ব্যবস্থাপনায় কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। সেই নির্বাচনে, এবং আওয়ামী লীগও প্রথমে সেই ঘোষণাই দিয়েছিল। ওই চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন, তিনি আর একটু বাড়িয়ে বলেছিলেন যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু উনি লালদিঘি ময়দান থেকে ঢাকায় এসেই উনি আবার রাত্রিবেলায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন। লোভ লালসাই হোক বা বিনিময়ই হোক, যেভাবে হোক ঘোষণা দিলেন, এবং তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করলেন। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এমনকি এরশাদ সাহেবের আমলে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। তো বেগম খালেদা জিয়া তখন থেকেই তাকে আপসীন নেত্রী, তখন থেকে তাকে আপসীন নেত্রী বলা হয়। এবং গত 17 বছর দেখেন জি তিনি কিভাবে জেল জুলুম বেছে নিয়েছেন। 1/11-এর সময় নিজের সন্তানদেরকে তিনি মানে তাদের ভালো মন্দের কথা চিন্তা না করে দেশের ভালো মন্দের কথা চিন্তা করেছেন। এমনও আছে যে তার সন্তানদেরকে নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও খালেদা জিয়াকে দেখানো হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার জন্য রাজকীয় বিমান রেডি আছে, আর সৌদি আরবে আপনি যান, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবেন, কোনো প্রকারই হবে না, আপনার সন্তানদেরকে নিয়ে যান। উনি কিন্তু সেইটা গ্রহণ করেন নাই। আতিকুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছ থেকেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকে 82তম জন্মদিন, আমরা একটু তার বিষয়ে ছোট করে আপনার কাছ থেকে শুনে আসতে চাই। অনেক বছর আপনারা একই সঙ্গে ছিলেন, সে 91 থেকে 96 জোটেও ছিলেন সেই সরকারে, তারপর থেকে সেই পথ চলা, এরপর সে গত 17 বছর একসঙ্গে অনেক আন্দোলন করেছেন। তিনি এখন আর নেই, তার জন্মদিন পালন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপনার কাছ থেকে একটু জেনে আসতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন, আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বেগম খালেদা জিয়ার আন্দোলন ইতিহাস আমরা সবাই জানি। কিছু কথা আমাদের খলিল ভাই বলেছেন।
এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের শহীদ প্রিন্স জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ওনাকে উপকার বলা হয়, মনে করি সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন কিংবা গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করার ক্ষেত্রে, যেহেতু আমরা ছাত্র জীবন থেকেই এই ফিল্ডে আছি, আমরা ছাত্র রাজনীতি আমরা করেছি, ওনার অবদানটাকে অস্বীকার করার মতো নয়। এবং জামাত ইসলামী তা বুঝেই কিন্তু 91 সালে নিরঙ্কুশভাবে কিন্তু শর্তহীনভাবে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়েছিল সরকার গঠন করার জন্য। এবং বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার যত লম্বা ইতিহাস যদি আমরা বলি, প্রায় 35 বছরের ইতিহাস, এর বড় অংশ জুড়ে কিন্তু ছিল জামাত এবং বিএনপির একটা ঐক্য। এবং যদি আমি এক কথায় বলি, তিনি ঐক্যেরও প্রতীক ছিলেন। জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের মানুষগুলোকে এক প্ল্যাটফর্মে রাখার ক্ষেত্রে ওনার অবদানটা কিন্তু অবশ্যরণীয়। উনি রাজনীতিতে সক্রিয় থাকা পর্যন্ত কিন্তু এই ঐক্যে কেউ ফাটল ধরাতে পারেনি, বহু চেষ্টা করা হয়েছে। এবং তা যারা জুলুমের শিকার হয়েছেন, আমরা দেখেছি যখন আমরা খুব জুলুমের শিকার ছিলাম, তিনি খুব কিন্তু কঠিন ভাষা প্রতিবাদ করেছিলেন। তার মানে হচ্ছে তিনি আসলে সবাইকে ধারণ করতেন এবং দেশপ্রেমিক দলগুলোকে একসাথে রাখার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান, এটা অনেক দিন এই দেশে মানুষ কিন্তু স্মরণে রাখবে। তাই মনে করি নিঃসন্দেহে ওনার অবদান অনেক আছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা থেকে শুরু করে উনি চেষ্টা করেছেন লড়াই সংগ্রাম করার জন্য। মাঝে কিছুটা ব্যর্থ ঘটেছে, যেটা 96 আমরা বলেছি, সেটাও নানা ইতিহাস সেখানে আছে। এক পর্যায়ে উনি সেটা বাধ্য হয়েছেন, তখন আবার সে কেয়ারটেকার ফর্মুলা মেনে নেওয়ার জন্য। এছাড়া তার রাজনৈতিক ইতিহাসটাকে আমাদের খুব বেশি নেগেটিভ মনে হয় না, উনি পজিটিভভাবেই করেছেন। এবং তিনি যে আপসীর নেত্রী, শেষ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের সাথে আপোষ না করে তার রাজনৈতিক দৃঢ়তা তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আমরা মনে করি বর্তমান যারা বিএনপি চালাচ্ছেন বা এরা আছেন, উনি যে গণতান্ত্রিক চেতনা ধারণ করেছেন, লালন করেছেন, যদি এখনও বর্তমান বিএনপি সেই চেতনাকে ধারণ করে রাজনীতি করে, শতভাগ আমরা মনে করি এদেশের গণতন্ত্রহীন করার যেই প্রচেষ্টা সবসময় বিভিন্ন শক্তি করেছিল, সেই শক্তি কখনো সফল হবে না, কিন্তু সেই ধারাবাহিকতায় তারা সেখানে ভূমিকাটা পালন করে থাকেন। খালেদা জিয়ার যে প্রেরণা, উনি যে পথ দেখিয়েছিলেন, আসলে বিএনপি এখন কি সেই পথে আছে কিনা আপনি যদি একটু ছোট করে বলেন, নাকি আপনি কিছুটা পরিবর্তন দেখেন? দেখুন, এখন তো খালেদা জিয়া নেই, নতুন নেতৃত্ব এসেছেন, আমি সেই পরিবর্তনটাই জানতে চাচ্ছি। দীর্ঘদিন পরে ক্ষমতায় এসেছেন। পরিবর্তন আসলে আমরা খেয়াল করেছি স্বাভাবিকভাবেই। খালেদা জিয়ার যে একটা ঐক্যের মনোভাব ছিল, বিশেষ করে দীর্ঘ সময়, বললাম যে দীর্ঘ সময় পর্যন্ত একটা ঐক্য, প্রায় 2 যুগ ঐক্যটা কিন্তু বজায় ছিল ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির মাঝে। এখন কিছুটা নানা কারণে, ক্ষমতার কারণে হোক কিংবা অন্যরা তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে কিন্তু এখন আগের মতো সেই ঐক্যটাকে টেকসই বলা কিন্তু কোনো সুযোগ নাই। তবে আমরা মনে করব এখনও এটি চূড়ান্ত মূল্যায়নের সময় আসেনি, এটি আরও সামনে বলে দিবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে ইদানিং যে রাজনৈতিক ওনারা স্ট্যান্ডটা নিয়েছেন, আমরা ইলেকশনের আগে দেখলাম ওনারা অনেকগুলো দলকে বিলুপ্ত হয়েছে, আসলে অনেকগুলো প্রায় 6টা মতো দল, তারা সবাই বিএনপিতে যোগদান করেছে, আমরা তখনও প্রতিবাদ করেছিলাম। এখন আবার এসে যে মানুষের যে একটা গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে গণভোটের বিষয়ে, আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়া থাকলে এই অবস্থা আসলে করতো, আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ তিনি অলওয়েজ জনগণের প্রতি তার সম্মান এবং শ্রদ্ধাবোধ ছিল, এবং গণভোটে যে ম্যান্ডেটটা মানুষ দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, হয়তো উনি থাকলে এখন যেভাবে বিএনপি উল্টো দিকে হাঁটা শুরু করে, হয়তো এই ধরনের হাঁটার সুযোগ তারা পেতেন না, যে উনি সামনে থাকতেন। হয়তো উনি না থাকার কারণ নানাভাবে এখন সেই দিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জি, আমি আপনার কাছ থেকে একটু শুনে আসতে চাই এই কথাটাই, যে খালেদা জিয়ার ত্যাগ ও যে প্রেরণা বিএনপিকে পথ দেখায়, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলছেন, সেখান থেকে কিছুটা আপনারা হয়তো এখনো পুরো মূল্যায়ন করার সময় আসেনি, যেটা অ্যাডভোকেট আতিকুর রহমান বললেন, সেটা থেকে কি আপনারা কিছুটা বিচ্যুতি মনে হচ্ছে বলে বলছিলেন? সেটা থেকে যদি বিচ্যুতি হয়, তাহলে আমরা কার পথ অনুসরণ করতেছি? কোনোভাবে এটার কোনো বিচ্যুতি ঘটে নাই এবং ভবিষ্যতেও ঘটবে না। আমরা যেটা মনে করি যে ঐক্যের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আমাদের মাতৃসমতুল্য নেত্রী, তিনি যে পথ দেখিয়ে গিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বীর উত্তম, তিনি যেই পথ দেখিয়ে দিয়েছেন,
সে পথেই ওনাদের রক্ত এবং আদর্শের সন্তান জনাব তারেক রহমান সে পথেই হাঁটছেন এবং সেদিকেই যাচ্ছে। আপনি দেখেন জিয়াউর রহমান সাহেব খাল খনন করতেন, নদী খনন করতেন, জনাব তারেক রহমান সেই ধারাবাহিকতা শুরু করেছেন। অনেকগুলো খাল নদী খনন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং চলছে, চলমান প্রক্রিয়া। আজকে বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। ওনার সন্তান জনাব তারেক রহমান এটাকে ডিগ্রি পর্যন্ত এবং ভবিষ্যতে আরও এটাকে বৃদ্ধি করবে এই ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি তো দেখি না যে এখানে বিচ্যুতি ঘটেছে, বরং তাদের পথ অনুসরণ করি জনাব তারেক রহমান সেভাবেই চলছে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দেশ দিন দিন কিন্তু, যেমন 1971 সালে এই দেশের প্রথম বাজেট ছিল কিন্তু মাত্র 2,500 কোটি টাকা। এখন কিন্তু বাজেট, এবারকার বাজেট কিন্তু 9,38,000 কোটি টাকা। এতে করে দেশের অনেক কিছুই পর্যায়ক্রমে, এটা ধারাবাহিক, এটা মানে এককভাবে কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর অর্জন এটা বলা যাবে না। এটা অনেকেরই বুদ্ধিমত্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আজকে যে অবস্থা, সেটার হয়তো উন্নয়ন বেশি হয়েছে, পরিধি বেড়েছে, কিন্তু মূল যে বিষয়গুলা, যেটা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তা, এর সংমিশ্রণেই এবং জনাব তারেক রহমানের বর্তমান বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা নিয়ে এই সরকার পরিচালিত হচ্ছে। এখানে অন্য কোনো ব্যত্যয় হবার সুযোগ নেই। আমাদের মূল থিমই হচ্ছে জিয়াউর রহমান সাহেবের পরিকল্পনা, বেগম খালেদা জিয়ার পরিকল্পনা এবং জনাব তারেক রহমান সাহেবের পরিকল্পনা। এগুলোর সংমিশ্রণেই তারপরে দেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে যাচ্ছে। জি, ধন্যবাদ। আতিকুর রহমান, একটি অন্য প্রশ্ন করতে চাই। 180 দিনের বিএনপি সরকার, আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়া যে 180 দিনের এই সরকার আপনি কেমন দেখছেন, কেমন দেখলেন, এবং যদি মার্কিংয়ের কথা বলি, এই 180 দিনে আপনি কি মার্কিং করবেন সরকারের, নেগেটিভ পজিটিভ, দুটোই একটু ছোট করে শুনতে চাই। দেখুন, অনেক সময় তো সরকার নিজেই তার ডোল পিটাচ্ছেন যে জনগণ খুব খুশি, সন্তোষ সরকারের প্রতি, যে আমরা মোটা থেকে আসলে বেশ কিছু সামনে নিয়ে আসি। তা আমার জায়গা থেকে আমি খুব বেশি ভালো মার্কিং, যদি আমি এক্ষেত্রে উদার মার্ক দেওয়ার ক্ষেত্রে আসলে সেটা দেওয়া যাচ্ছে না। বলেছি আপনার প্রথম রাউন্ডের আলোচনায়, প্রথম হচ্ছে যদি বিএনপি কাজটা করতো ক্ষমতা আসার পরেই, সংস্কার পরিষদের শপথটা গ্রহণ করে কাজ শুরু করত, আমার কাছে মনে হচ্ছে তারা অনেক ক্ষেত্রে আরও সফল হতে পারত। ওই দিকটাকে কিছুটা সাইড করার কারণে কিন্তু অনেকগুলো এখন সমালোচনার তীর ওনাদের দিকে আসছেন। দেখুন, দ্বিতীয় হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগ নিয়ে আমরা কিন্তু অনেক কথা বলেছি, নানা সময় আমরা বলেছি, এবং ঐক্যমত কমিশনে কিন্তু সব দল একমত হয়েছিল যে আমরা একটা স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় আমরা করবো। সেটা প্রতিষ্ঠাও কিন্তু হয়েছে। ওনারা এই 6 মাসে সেটা বাদ করে দিয়েছেন। দুদকের এখনও কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয় নাই। মানবাধিকার কমিশনের কোনো চেয়ারম্যান এখন পর্যন্ত নেই। ইতিন দেখলাম যে পিএসসি সহ, যেটা ওনারা বলেছেন ওনারা সব নিরপেক্ষ নিয়োগ দেবেন, যে জায়গাতে মূলত দলীয়করণটা বেশি হয় বিগত সময়ে, সেখানে ওনারা কিন্তু একদম নিরেট দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছেন। দেশ জুড়ে আমাদের কিন্তু এখনও চাঁদাবাজিটা চলছে, যেভাবে হোক চলছে, লুটপাট চলছে, দখলবাজি চলছে, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি, এটা সবাই এখন বলছে, সেটাকে নিয়ন্ত্রণ করা যায় নাই। দ্রব্যমূল্য, আমরা ইউনিট সরকারকে অনেক কথা বলি, তখন কিন্তু অনেকটাই দ্রব্যমূল্য কিন্তু নিয়ন্ত্রণে ছিল। বিগত 3-4 মাস কিন্তু দ্রব্যমূল্য একদম নিয়ন্ত্রণের বাহিরে। বাজার মনিটরিং করা কিংবা এগুলোকে নিয়ন্ত্রণে আনার কোনো কার্যকর পদক্ষেপ আমরা সেখানে দেখিনি। ওনারা আবারও সেই ব্যাংকগুলোকে নানাভাবে রেজুলেশন অ্যাক্টে পরিবর্তন করে যাতে আগের মাফিয়ারা ব্যাংকে আসতে পারে, আমাদের কাছে মনে হয়েছে ওনারা সেই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। এবং রাষ্ট্রপতি নিহত রাষ্ট্রে এখন আসছে, আমরা আগে বলেছিলাম এটা অপসারণ করেন, লাস্টে ওনারা জানি না কী কারণে রাষ্ট্রপতিও নিজেও ছড়ে গেলেন। এটা আমরা জানি যে কিছুটা এখানে আলোচনা হয়েই কিন্তু সেই পর্যন্ত রাষ্ট্রপতিকে পদত্যাগে অনেকটা বাধ্য করা হয়েছে। আমাদের বিদ্যুৎ নিয়ে এখন যে চলছে, দেখুন বিদ্যুতের দাম বসে বাড়াবে না, ওনারা বাড়িয়েছেন, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আবার নানা ধরনের সংকট সেখানে আমাদের চলছে। আবার জ্বালানি খাতকে ওনারা বেসরকারি খাতে তুলে দেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন। দেখলাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওনারা 6টা বিপন্ন অঞ্চলকে আবার তারা প্রাইভেটাইজেশন করার চেষ্টা করে যাচ্ছে। এই যে দিকগুলো ওনারা নিচ্ছেন, আমাদের দেশের ওষুধ যে কোম্পানিগুলো আছে জানেন, বেশ কয়টা ওষুধকে বসে সরকার দাম নির্ধারণ করে দিবে,
যাতে ওষুধ ব্যবসায়ীরা করতে না পারে। আবার তোমরা এসে সেটাকে পুনঃপরিবর্তন করে দিয়েছেন। বিশেষ করে ওনাদের যে 31 দফার যে ঘোষণাটা ছিল, যেটার প্রতি আমরা খুব সবাই আস্থাশীল ছিলাম, যে ওই যে বলে ওনারা একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন, এখন ওনারা সংবিধান সংশোধন পরিষদ গঠন করছেন, এবং যেই জায়গাগুলো ওনারা বলেছেন দায়িত্ব নিয়ে যে আমরা ক্ষমতা আসলে এই জায়গাগুলোতে যাতে করে কোনো বেসরকারি কিংবা অনির্বাচিত আমরা বসাবো না। কিন্তু আমরা দেখলাম ওনারা যেই কৌশলই বলুক না কেন, ওনারা কৌশল গ্রহণ করেছেন। আপনি সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, এরপর হচ্ছে আপনার হলো বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের আপনি চেয়ারম্যানগুলো বলেন, সব জায়গায় জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সব জায়গাতেই ওনারা একদম কোনো নিরপেক্ষ লোক দলের বাহিরে আমরা এখন পর্যন্ত কাউকে সেখানে দেখিনি। বিশ্ববিদ্যালয়ে যারা ধরেন দলীয় পরদারী ব্যক্তিরা যারা স্লোগান দিয়েছেন আমরা দেখলাম বিভিন্ন সময়, তারাই কিন্তু সেখানে হলো তারা ভাইস চ্যান্সেলর হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মতো একটা জায়গাতে একজন ব্যবসায়ী এবং যিনি বিএনপি নির্বাচন কমিটির মেম্বার ছিলেন তাকে ওনারা সেখানে মানে হলো গভর্নর বানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে এটা একটা সংস্কার আমাদের হয়েছিল, যেখানে একটা মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান লোক তারা ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবেন, সেটা তারা তুলে দিয়েছেন। এখন আবার নতুন করে তারা কী করবেন এখন, যে আবার সেই যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল শিক্ষকদের সেটাও আবার ওই জায়গায় তুলে দেওয়ার তারা সেখানে চেষ্টা করে যাচ্ছেন। নানাভাবে আসলে আপনি বলেন আমরা মোটা দাগে আসলে বলতে পারি না। মানে আমরা ওনারা অনেকগুলো সফলতার কথা বলেন, ওনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আমরা কোনো সফলতার সেই কথা নিয়ে অনেক আপনার কাছে কথা আছে। শুনলাম না। হ্যাঁ, ওনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সেই নিয়ে অনেক ধরনের কিন্তু আমার রিপোর্ট পাচ্ছি এখন নানাভাবে অনিয়ম হচ্ছে, সেখানে দলীয়করণ হচ্ছে। বিরতির পর এসে মোটা দাগে শুনবো, আমি ওনারা একটা খাল খনন বিরতিতে করছেন, যাচ্ছি। সেখানে কিন্তু অনেক বক্তব্য আছে। মোটা দাগে দুটো বিষয় বলা যায়, কিন্তু এর বাইরে রাষ্ট্রকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসা, জনগণকে সুশাসন দেওয়ার জায়গাটা কিন্তু আমরা আসলে বিগত 6 মাসে আমরা খুঁজে পাইনি। জি, খলিলুর রহমান ইব্রাহিম, আমার একটি প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। আপনাদের 180 দিনের যে বিএনপি সরকার, ওনার মূল্যায়ন জানতে চেয়েছিলাম। অ্যাডভোকেট আতিকুর রহমান আমরা খুব একটা পজিটিভ কোনো কিছু শুনতে পাইনি। আপনারা কি খুশি কিনা যে 180 দিনে যা করেছেন তাতে মোটামুটি জনগণের জন্য কাজ করতে পেরেছেন কিনা বা কতটুকু করেছেন? বিরতির পরে এসে জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আনাম খলিলুর রহমান ইব্রাহিম, বিরতির আগে যে প্রশ্নটি ছিল, 180 দিনের সরকার, আপনারা কি নিজেরা স্যাটিসফাইড কিনা যে যা করেছেন জনগণের জন্য, জনগণও খুশি, আপনারাও খুশি, এরকম ব্যাপারটা কিনা? যেমনটি অ্যাডভোকেট আতিকুর রহমান বলছিলেন যে না, তেমন উনি কিছুই সবই নেগেটিভ বলেছেন। দুইটা বিষয় পজিটিভ বলেছেন, একটা ফ্যামিলি কার্ড, হ্যাঁ সবই নেগেটিভ বলেছে, ঠিক আছে, কিন্তু আপনারা একটু ধারাবাহিকতা চিন্তা করেন। নির্বাচনের সময় জনাব তারেক রহমান সাহেব যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন, 31 দফার মধ্যে যা আছে তা কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন হয়েছে, এবং কিছু কিছু এই যে ভোট দিতে যে অমোচনীয় কালি থাকে, এই কালি মুছার আগেই বাস্তবায়ন হয়েছে। আজকে জনাব তারেক রহমান সাহেব দেখেন, সে নিজে ভোরবেলায় 9টার মধ্যে অফিসে যায়, এই কারণে তার মন্ত্রীরা সচিবরা সময় মতো আসতে বাধ্য হয়। রাস্তায় যখন চলে, রাস্তা বন্ধ করে চলে না, উনি সিগন্যালে ওনার গাড়ি দাঁড়িয়ে যায়, ওনার সেই রকম প্রোটোকলের লম্বা বহর থাকে না। তাহলে কোনো অর্জনই যদি না দেখেন, আসলে কারো ভালো কিছু দেখলে তাকে সেই অ্যাপ্রিসিয়েট করবার মতো একটা মন থাকতে হয়। সেই মনটা যাদের না আছে তারা কখনো এটা পারবে না। এখানে গণভোট নিয়ে অ্যাডভোকেট সাহেব কথা বলেছেন। গণভোট মানে আপনার জুলাই সনদ সংস্কার, যেটা আজকে আমি যদি প্রশ্ন করি যে গণভোট নিয়ে যে আপনারা বলেন যে 71 বা 72% ভোট দিয়েছে, এখানে তো 51-52% ভোট বিএনপির। বিএনপিকে তো আবার 51-52% জনগণ ভোট দিয়ে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। সুতরাং এখানে 71 বা 72% ভোট এইভাবে আমরা ঢালাওভাবে যদি স্বীকার করি তাহলে বা দাবি করি, সেটা খুব একটা সঠিক বলে আমি মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে, এই সংস্কারের অনেকগুলো পয়েন্টে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আগে থেকে, এটা দেশবাসী জানে, আমরা সকলেই জানি। এখনও তো আমরা বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, আর বাকি সবগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। যেমন সংবিধানে কিন্তু গণভোট নাই, এবার কিন্তু সংবিধানে গণভোটের
সংস্কার যেটা সেটা সংবিধানে স্থাপন করা হবে। সংবিধানে থেকে কিন্তু ফ্যাসিস্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার বিদায় করে দিয়েছিল সংবিধান কাটাছেঁড়া করে, সেটা কিন্তু সংবিধানে আবার আপনার সংযুক্ত হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে আপনি কথা বলবেন মানবেন না, এটা তো হয় না। সংবিধানে এই সংস্কারের 28 নম্বর অনুচ্ছেদে আছে যে এই সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ স্বাক্ষরের পরে যতগুলো নির্বাচন হবে প্রতিটি নির্বাচনে 5% নারী সরাসরি নির্বাচন করবে। সেখানে কিন্তু জামাত ইসলাম একজন নারীকেও মনোনয়ন দেয় না। সেই 5% কিন্তু বিএনপিও পুরোপুরি ফিল আপ না করলেও চেষ্টা তো করেছে। বিএনপি তো আপনার মোটামুটি ভালোই দিয়েছে, 10-12 জনের মতো তো দিয়েছে হয়তো একটু, কিন্তু আপনি তো চেষ্টাও করলেন না, একজনকেও দিলেন না, নাম্বার 1। নাম্বার 2, এই সংস্কারের মধ্যে সুস্পষ্টভাবে আছে যে স্পিকার সরকারি দল থেকে হবে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। এখন ডেপুটি স্পিকার কিন্তু আমাদের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতাকে সংসদ লবিতেও বলেছেন যে আপনারা ডেপুটি স্পিকারের নাম দেন। ওনারা কিন্তু সেই নাম দেয় নাই, এখন পর্যন্ত কিন্তু নাম দেয় নাই। তা আপনি আর 17 বছরের জঞ্জাল এবং একটা সংস্কার বাস্তবায়ন করা কি একদিন 2 দিনেই আপনি করে ফেলতে চান? আমার তো উনি যে মনে- মৌলিক বিষয়গুলো বলছিলেন যে মৌলিক- বিচার মৌলিক- বিভাগ মৌলিক যে বিষয় তো স্বাধীন হচ্ছে হবে, তো। সেখানে আলাদা সচিবালয় হবে, তদন্ত গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন, সেই কমিশনগুলো হলো না, পর্যায়ক্রমে সেটার বিষয়গুলো হচ্ছে। দেশের অবস্থাটা বুঝতে হবে। এখনো আমার মুখ দিয়ে কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, এখনো তাদের সেই আচর কিন্তু রয়ে গেছে। কোন আচর? মানে বিগত সরকারের যে জায়গাগুলো যেভাবে তারা ফ্যাসিস্ট হয়েছিল, যাদেরকে যারা দিয়া তারা ফ্যাসিস্ট হয়েছিল, তাদের কার্যক্রম যাদেরকে দিয়ে বাস্তবায়ন করিয়েছে, তারা কিন্তু একেবারে সরে গেছে, তা কিন্তু বলা যাবে না। তারা অনেকেই বলে ঘাপটি মেরে, নো, তারা বহাল তবিয়ত এবং সক্রিয়ভাবে আছে। তারা সুবল মারার জন্য অপেক্ষা করছে। সেই জন্যে সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে বিএনপি কখনোই তো বলে নাই যে এটা বাস্তবায়ন করবে না, অবশ্যই বাস্তবায়ন করবে। এখন আপনি যদি একদিনই চান, 2 দিনই চান, মাত্র 6 মাস এই সরকারের বয়স, 6 মাসে আপনি উল্লেখযোগ্য যে বিষয়গুলা ওই ভাই আরেকটা কথা বলেছে যে বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল, কেন নষ্ট হলো? বিএনপির সাথে কারা সম্পর্কটা নষ্ট করলো? 5 তারিখের পরে ওনাদের পক্ষ থেকে স্লোগান আসলো, নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ। তো ওনারা মনে করলো যে গোপনে বা কোনোভাবে বুদ্ধিশুদ্ধি করে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে যুগ সাজস করে আজকে ভাইস চ্যান্সেলরের কথা বলছে, তৎকালীন তখনকার সময়ে আপনার 90% ভার্সিটির ভিসি কিন্তু জামাত ইসলামের ছিল। এবং তখন যেই সুযোগ সুবিধা এই জামাত এবং এনসিপি গ্রহণ করেছে, সেই সুযোগ সুবিধার কথাটাই ওনারা বলতে পারতেছে না। এই কারণে বিএনপির কার্যক্রমকে তাদের এত ভালো আমরা লাগতেছে একটু না। অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে যেতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, আমি সেটা নিয়ে একটু শুনে আসতে চাই যে একটি রাজনৈতিক দলের নেতারা 71 সালে ভুল করেছে, 86 সালেও ভুল করেছে, 96 সালেও ভুল করেছে, আবার 2026 সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং যেটার জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে সেই দলকে। দেখুন, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তো ওনার প্রতি সম্মান রেখেই যেহেতু কথা বলতে হবে আমাদেরকে। তো এরপরের ইতিহাসটা আসলে কি? 96-এর পরে তো এখন 2026 সাল, মাঝখানে 30 বছর কোথায় গিয়েছে? এখানে জামাতের ভুলটা উনি বলেন নাই। 91-এ কি জামাত ভুল করেছে? 1991-এ বিএনপিকে নিঃশর্ত সমর্থন যে আমরা দিয়েছি, সেটা কি জামাতের ভুল ছিল? উনি বলেন নাই। আমরা যেটা জানছি 86-এর ঘটনাটা ঘটেছে, যতটুকু আমরা জেনেছি আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে, তখনও কিন্তু বিএনপি এবং জামাত আন্ডারস্ট্যান্ডিং ছিল। আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে বেগম জিয়া বলেছেন যে উনি ইলেকশনে যাবেন। আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাকে, রাতের ঘোষণা ছিল, জামাত স্টেডিয়ামে দিয়েছে পত্রিকাতে ইলেকশনে যাবে, সারা রাত ওনারা মিটিং করেছেন, সকালে বলে ইলেকশনে যাবেন না। ইতিমধ্যে জামাত কিন্তু ওনার কনসার্ন নিয়ে কী করেছে, মিডিয়া বলে দিয়েছে আমরা ইলেকশনে আমরা যাবো। ইজি একটা ইতিহাস অনেকে জানে না কিন্তু, যে বেগম জিয়ার সাথে কথাবার্তা বলেই উনি ইলেকশনে যাবেন, ওনার দলকে উনি ইলেকশনে নিয়ে আসছেন বলেই কিন্তু জামাতকে ওপিনিয়ন দিয়েছেন। জামাত স্টেডিয়াম পত্রিকা দিয়ে দিয়েছে 86-এ, কিন্তু সারা রাত সিদ্ধান্ত যখন হলো বিএনপির, ওনারা ইলেকশনে যাবেন না। যখন একসময় তখন জামাত বাধ্য হয়েছে, সেখানে জামাত ইসলামের কোনো কিছু করার ছিল না। তখন এরপরে যে 96-এ আমরা ভুলটা কী করেছি বলুন তো?
96, আমি মনে করি এই ভুলটা তো হলো বিএনপি 1991-এ করেছে, যেটা ভাইও বলেছেন। ওই যে আন্দোলনটা হয়েছে বিএনপির নেতৃত্বে 7 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বামদের যে 5 দল, এই যে 3 জোটের যে রূপরেখা হয়েছে, যার ভিত্তিতে আন্দোলন করে স্বৈরাচারের পতন হয়েছে, সেখানে বলা ছিল যারাই ক্ষমতা আসবেন তারা কেয়ারটেকার সরকার সংবিধানে সম্পৃক্ত করবেন। সেটা কিন্তু বিএনপি করে নাই। এবং তখন জামাতের পক্ষ থেকে আব্বাস আলী খানকে বলা হয়েছিল যে আপনি যদি বলে আসেন বেগম জিয়াকে যে আমরা আপনার বিরুদ্ধে আন্দোলন করতে চাই না, আপনি কমিটি অনুযায়ী আপনি কেয়ারটেকারটা মেনে নেন। উনি বলছেন আমার পক্ষে সম্ভব না। ঠিক তখনই গণতান্ত্রিক মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জামাত তখন বাধ্য হয়েছে যুগপৎ আন্দোলন, কোনো জোট কিন্তু হয় নাই, আন্দোলন করে সেই কেয়ারটেকারের দাবিটা বিএনপিকে মানতে বাধ্য করা হয়েছে এবং ওনারা মেনেছেন। কিন্তু দীর্ঘ সময় কিন্তু জোট ছিল বিএনপির সাথে জামাত ইসলামের। 91 সালে আমরা নিরঙ্কুশ সমর্থন দিয়েছিলাম, 1 সালে আমরা জোট করে ক্ষমতায় এসেছি। তো সেই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললে জাতির সঠিক ইতিহাসটা আসলে জানতে পারত। ইতিহাসকে আপনি যদি মাঝখানে 30 বছর ব্রেক দিয়ে দেন, তখন মানুষ জানে যে কিছুটা এখানে গাফলা ইতিহাসের মধ্যে রয়ে গেছে। তখন যেটা আমাদের ভাই বলেছেন যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, যিনি এখন রাষ্ট্রপতি প্রার্থী বিএনপি, উনি বলেছেন কিছুদিন আগে, আমরা তো বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন, আমরা স্বীকার করি উনি ব্যক্তি পরিবর্তন হয়েছেন, কিন্তু রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন হয় নাই, এটা কিন্তু ওনাদের মহাসচিব বলেছেন কিছুদিন আগে, সব আগের মতো রয়ে গিয়েছে। দেখুন ওরা যেটা বলেছেন, ভাই বললেন, আমরা যেটা শুনলাম সালাউদ্দিন কিছু আগে বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাহিরে মানে সবাই স্বাধীন ভোট দিতে পারবেন। উনি বলেছেন কিন্তু যে আমার কাছে এখনও ডকুমেন্টটা সালাউদ্দিন সাহেবের আছে। এখন আমরা কি শুনলাম, সত্য অনুচ্ছেদ আগের জায়গায় আছে যে দিলে বাদ হয়ে যাবে, এমপি পদও থাকবে না। তো সংস্কারটা কি হলো? আপনি বললেন সব সংস্কার করবেন, অলরেডি তো আপনি শপথই গ্রহণ করেন নাই। আবার এখন রাষ্ট্রপতি ইলেকশন হয়েছে 5 বছরের জন্য, এখন বলছেন না বাইরে ভোট দেওয়া যাবে না। তাহলে আপনি সেখানে মানলেন ডেকে, আগে বলেছেন আমরা এমন সংস্কার আনবো মানুষ স্বাধীন ভোট দেওয়ার সুযোগ পাবে সংসদ সদস্যরা, সেটা কিন্তু এখন সেখানে নাই। দেখুন যদি আমরা এখানে আপনাকে বলি, যেটা গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপি দিয়েছিল, মনে থাকার কথা আপনাদের, সেখানে আমরা রাজি, আমরা বলছি এটা আগে হোক, আগে হলে সুবিধা হবে। বলছেন না একই দিনে হোক। একই দিনে হওয়া যে একটা ওনাদের বুঝতে পারেনি, তখন আমরা বুঝতে পেরেছি যে এটা হলে ভিন্ন দিকে যাবে। একই দিনে হলো। ভাই যেটা বললেন সুন্দরই বলেছেন। আচ্ছা 50% মানুষ যদি বিএনপিকে ক্ষমতা আনে, মোস্ট ওয়েলকাম, ওনার ক্ষমতায় এসেছেন। তো 70% মানুষ এসেছেন, তারা নাগরিক না, তো তারাও তো সেখানে ভোট দিয়েছেন। যদি 50% দিয়ে আপনি ক্ষমতা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সেই ক্ষমতায় এসে কেন 70% আমি ইগনোর করবেন, এটা আসলে আমাদের কোনো বুঝে আসে না। যেটা ভাই যারা বলেছেন এরপরে যে নারী না দেওয়া, এটা কিন্তু লেখা ছিল যেটা জুলাই সনদটা এখনও বাস্তবায়ন আপনি করেন নাই, এবং বলা ছিল যে পরবর্তী ইলেকশন থেকে প্রত্যেক দল 5% নারী দিবে, এটা বলেছি আমরা। সেখানে একমত হয়ে আমরা স্বাক্ষর করেছিলাম, কিন্তু সেটা ছিল পরবর্তী ইলেকশন, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর থেকে সেটা শুরু হবে। যেন বিএনপি কিন্তু পারে নাই, আমাদের থেকে জোট থেকে কিন্তু নারী প্রার্থী ছিল, এনসিপি প্রার্থী ছিল, তো জামাত সেখানে করতে পারে নাই। আর যেটা বলেছেন আসলে এটি হলো মাঠ পর্যায়ের স্লোগান। ওই যে বলছেন নৌকা দানেশ, এটি কিন্তু আসলে কোনো নেতা স্লোগান না, মাঠ পর্যায়ের স্লোগান অনেক কিছু দিয়ে থাকে। এখন অনেকে দেয় না যে শিবির দল জবাইকে বলেন অনেকে, এগুলি কোন নেতারা বলে, এগুলো মাঠ পর্যায়ে কর্মীদের স্লোগান, সেটাকে আনা ঠিক না। আর যেটা বলেছেন যে 90% ভাইস চ্যান্সেলর, ভালো আমাদের জন্য, উনি বলুক যে কার কার আসলে কে কে, এদের কাজে লাগাবো আমরা। যদি এত ভাইস চ্যান্সেলর আমাদের থেকে থাকে, এগুলা আমাদের তো পাইলাম 3টা আমরা পাইলাম, ধরলাম জাহাঙ্গীরনগর, বাকিগুলো কোথায়? মানে 90% মানে বাকি সবাইগুলো আমাদের হবে। এটি আসলে রাজনৈতিক বলার জন্য বলা। এই বিসিরা মূলত একটা সুষ্ঠু ইলেকশন করেছেন ছাত্রসংঘ নির্বাচনের, এবং ওনারা কোনো দলের দ্বারা প্রভাবিত হন নাই বলেই কিন্তু অভিযোগটা আসতেছে। আমরা মনে করি এই ধরনের কোনো ভাইস চ্যান্সেলরই জামাত ইসলামীর কোনো ফলদারী ব্যক্তি কেউ নন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এদেরকেও জামাতের কেউ কোনো মানে সমর্থনও না, হয়তো তিনি জানি না কী করেন, কিন্তু যারা এখন হয়েছেন বর্তমানে এরা সবাই তো বিএনপির বিভিন্ন জিয়া পরিষদের সদস্য আছে, কিন্তু এদেরকে বাবা অনুমান করা হয় জামাত ইসলামের, কিন্তু এরা আদৌ দেখেন তো এখন কেউ আছে? এরা যখন এখন বিদায় নিল ইয়ে থেকে, বন্ধু কেউ জামাতে কোনো মিটিংয়ে আসতেছে? দেখো দেখি না, তেমন যদি জামাতে হইতো, জামাতে বিভিন্ন প্রোগ্রামের আসতো, কিন্তু এদের কোনো ভাইস চ্যান্সেলরকে তার ভাইস চ্যান্সেলর হওয়ার আগে এবং এই যে 5 মাস সময় পার হলো, কেউ কোনো জামাত ইসলামের প্রোগ্রাম এসেছেন কিনা প্রমাণ দেখাতে পারবেন। এটা বলার জন্য বলা, সব ভাইস চ্যান্সেলর হলো কার, যেখানে কোনো শিক্ষক আমাদের নিয়োগ হয় নাই,
সেখানে এসে আপনি হঠাৎ করে সব ওই আরও বলে যে সব ডিসিএসপি নাকি জামাতের ছিল, এটা কি আদৌ সম্ভব আসলে? ধন্যবাদ। এগুলো আমি বলার একটু- জন্য বলা, এটির সাথে আসলে সত্যতার কোনো বিষয় নাই। আমরা আশা করি এটি যারা আমরা রাজনীতি করি কথাগুলো আমরা যদি ভালোভাবে বলি, মানুষ সেখানে আসলে সঠিক মেসেজটা পায়, মানুষকে ভুল জি, মেসেজ অ্যাডভোকেট আতিউর রহমান, ধন্যবাদ। আমরা একটু খলিলুর রহমান ইব্রাহিম আপনার কাছ থেকে অন্য একটি বিষয় জানতে চাই। আজকে নাহিদ ইসলাম বলেছেন যে 2001 থেকে 2006 সাল একই রকম দেশ আবারও আমরা দেখতে পাচ্ছি। লোডশেডিং নিয়ে উনি কথাটি বলেছেন। বিদ্যুতের অবস্থা কিছুটা খারাপ, যেটা প্রধানমন্ত্রী আজকে দুঃখ প্রকাশও কিন্তু করেছেন। তো উনি বলছেন যে সেই সময় যেমনটি ছিল আজকেও তেমনই, এখন তারা খাম্বা দেখতে পাচ্ছেন কিন্তু বিদ্যুৎ দেখতে পাচ্ছেন না। এই 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 বিষয়টা নিয়ে একটু বলেছেন, ছোট করে একটু শুনতে চাই। এটা তো খুবই ছোট করে শুনবো, আমরা আবার বিরতিতে এটা তো যাব। সরকার গঠনের পর থেকেই জামাত এবং এনসিপির ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই। ওনারা যা বলে তারাও তাই বলে। সুতরাং খাম্বা ছাড়া কিছু দেখে না, এটা মানে বলার জন্য বলা আর কি, কি বইলা বেশি বিরোধিতা করা যাবে। বিদ্যুতের অবস্থা তো আসলে বিদ্যুতের আমি সেই দিকেই আসতেছি যে বিদ্যুৎ বিগত সরকার যে কুইক রেন্টাল প্ল্যান্ট করে যেগুলো করেছে বিদ্যুৎ উৎপাদনের নামে, সেখানে সেই কুইক রেন্টাল প্ল্যান্ট করে তারা তো বিদ্যুৎ উৎপাদনের দিকে সেই দিকে যেরকমভাবে ফলাওভাবে প্রকাশ করেছে যে অমুক জায়গায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, অমুক জায়গায় এরকমই করা হয়েছে, সেরকমভাবে তারা এই দেশের জন্য সেরকমভাবে কিছু করছে বা করতে পারছে বলে এখন তার দেখা যাচ্ছে না। এই দেশটাকে ফোকলা করে দিয়েছে, অর্থনৈতিকভাবে দেশের অবস্থা খুবই খারাপ। এবং এমন সময় জনাব তারেক রহমান সাহেব এই দেশের হাল ধরেছেন, তিনি দায়িত্ব নিয়েছেন, যে সময়টা যেই দিকে তাকায়, যেদিকে হাত দেয়, কোনো দিকেই ভালো কিছু পাওয়া যাচ্ছে না। জিরোর থেকে তাকে শুরু করতে হচ্ছে। আবার এর মধ্যে বিরোধিতা তো আছেই, তাদের যে বিরোধিতা সেটা কিন্তু আছেই। এখন আমরা ভালো কিছু করবার গেলে, যেটা আমাদের পরিকল্পনা, যেটা জনাব তারেক রহমান সাহেব নিয়েছে, তারেক রহমান সাহেব তো বিরোধী দল নেতার সাথে এই সকল বিষয় নিয়ে কথা বলে, সংসদে খেয়াল করলে দেখবেন সংসদ লবিতে বা বিভিন্ন এই সকল বিষয় নিয়ে কথা বলে। কিন্তু এটাতে একটু সময় লাগবে। আমি এইটার সাথে একমত না যে অবস্থা, এই অবস্থা অবশ্যই উত্তর উন্নতি হওয়া দরকার। কিন্তু আপনি যদি একদিনে উন্নতি করতে চান, এটা কতটুকু সম্ভব হবে? ভাই বলল 91 সালে বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়েছে জামাত, ভালো কথা। বিএনপি তো গোলাম আজম সাহেবের নাগরিকত্ব সহ অনেক কিছু যদি আপনি দেখেন, বিএনপি কি আপনাদের জন্য কিছু করে নাই? 18 সালে বিএনপির নামে আপনারা জামাত ইসলামের লোকজন 18 জন ক্যান্ডিডেট আপনারা নির্বাচন করেছেন। বিএনপি কি আপনাদের জন্য কিছু করে নাই? আজকে যে অলি আহমেদ সাহেবকে নিয়ে আপনারা প্রেসিডেন্ট প্রার্থী করেছেন, উনি কিন্তু 2006 সালে বিএনপি ছেড়েছে শুধুমাত্র বিএনপিকে দোষ দিয়ে যে জামাত প্রীতি। ওই চিটাগং আরেকটা আসন আছে যেটা জামাতেরও আসন, উনি ওই আসনটা চায়, বিএনপি ওই আসনটা তাকে না দেওয়ার কারণে তিনি কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। এবং তিনি বলেছেন, স্পষ্টভাবে বলেছেন যে বিএনপি অতিমাত্রায় জামাত প্রীতি, বিএনপি জামাতের সাথে ঝুট করেছে। আমরা একটা একজন বিরতিতে মুক্তিযোদ্ধা যাবো, এসে আবারও হিসেবে, আপনার কাছ থেকে একজন শুনবো। মুক্তিযোদ্ধা হিসেবে সেই দলটা করতে পারে না। জি, এখন ধন্যবাদ। কিন্তু ওনারা তাকে প্রার্থী করে রাষ্ট্রপতি প্রার্থী করেছে, ভালো কথা, এতে জি, দূষণ ধন্যবাদ। কিছু আমরা নাই। বিরতির পরে কিন্তু এসে আপনার ওনাদের কাছ থেকে মধ্যে শুনবো। স্ববিরোধী খলিলুর রহমান কথাবার্তা ইব্রাহিম, রয়েছে অনেক। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে শুরু করব। বিদ্যুতের বিষয়ে যেহেতু কথাটা আসলোই, বিদ্যুৎ সমস্যা সমাধানের বিষয়ে আপনাদের কাছে যদি ভালো কোনো সমাধান থাকে, সেটি সরকার বলেছে যে আপনারা সেই ভালো প্রস্তাব দিলে অবশ্যই সরকার ভেবে দেখবে, কিন্তু আপনারা উস্কানি দিচ্ছেন কেন এই যে বিদ্যুৎ সমস্যা নিয়ে? এটা তো আলোচনার বিষয়ে, সরকারি দল বিরোধী দল আলোচনা করবে, সমাধান করবে। আর আমার যেটা আরেকটু প্রশ্ন, যে এটা কি আসলে বিএনপি সরকারের সৃষ্টি মনে করেন আপনি, যে বিদ্যুতের সমস্যা, নাকি ইন্টারিম যে গভর্নমেন্ট ছিল কিছুদিন আগে, অথবা তার আগের যে সরকার ছিল সেই সরকারের সৃষ্ট এই সমস্যা? দেখুন, ইন্টারিমের সময় তো বিদ্যুতের এই সংকটটা কিন্তু হয় নাই, তখন তো সংকট বেশি হওয়ার কথা ছিল, তখন কিন্তু এই ধরনের কোনো লোডশেডিংয়ের চিত্র আমরা পাই নাই নানাভাবেই। তখন যদিও তারা বহু আন্দোলন তাদেরকে ফেস করতে হয়েছে,
সে যমুনার সামনে, কিন্তু এভাবে কিন্তু জনগণের যে একটা মৌলিক প্রাপ্তির দিকগুলো সেগুলো সেখানে খুব বেশি গ্যাপ হয় নাই। দেখুন মুশকিলটা হচ্ছে আমাদের সরকার লুকোচুরি করেন। আপনি বললে অসুবিধাটা কোথায়, মানে বললে হয়তো মনে করে লোকের আরও বেশি উদ্বিগ্ন হয়ে যাবে। দেখুন এর আগে যে জ্বালানি সংকট হয়েছিল আমাদের, যে আপনার হলো ইয়ার সাথে যুদ্ধ নিয়ে, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ নিয়ে যেটা হয়েছে, ইসরায়েলের সাথে, এটা তো বাস্তব সমস্যা। আমরা সবাই বলেছি যে এই সমস্যা কোনো রাষ্ট্রের সমস্যা না, এটা একটা আন্তর্জাতিক এটা একটা সমস্যা, বৈশ্বিক সমস্যা, কিন্তু জি। সরকার কিন্তু স্বীকার করে নাই। না সব আছে কিন্তু দেখলাম এক পর্যায়ে তারা দাম বৃদ্ধি করে ফেললেন। দাম বৃদ্ধি করার পরে কিন্তু আর কোনো সংকট সেখানে থাকে না, এটাই দেখেছি আমরা। এবং যখনই তারা বিরোধী দলের সাথে আলাপ করার জন্য রাজি হয়েছেন, দেখলাম মানুষ আস্থা পেয়েছে না আসলে এবার সমাধান হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু বিরোধী দলের নেতা বলেছেন যে অধিবেশন ডাকেন, ডেকে আমাদের এই যে জ্বালানি সংকটটা হচ্ছে, বিদ্যুৎ সংকট হচ্ছে, আমরা আলোচনা করি। আমরা কিন্তু বলেছি কিন্তু দেখুন এখন সরকারে যারা থাকেন সব লজিস্টিক্স সাপোর্ট তাদের থাকেন, তারা জানেন কোথায় কী অবস্থায় কোথায় কী পরিকল্পনা গ্রহণ করতে হবে। এখন সরকার যদি সেটা তুলে দেন বিরোধী দলের হাতে, তাহলে তো আসলে হয় না। ক্ষমতা তো আপনি জানেন কে ভালো ইনফরমেশন কী আছে, জ্বালানি এক্সপার্ট কে আছে, আপনি সবই জানেন। যদি আপনি সেটা ঠেলে দেন তাহলে এটা আসলে তো সরকারের ব্যর্থতায় কিন্তু বলতে হবে। তার মানে আপনি সব অর্গান কাজে লাগাতে পারছেন না, এক্সপার্টরা আপনাকে ভালো পরামর্শ দিচ্ছেন না। তাহলে কেন একটা সরকার যে আমাকে 6 মাসের মধ্যে বলেন, এটা সরকারি দায়িত্ব, যিনি রাষ্ট্রে থাকেন তিনি এটা কোনো দায়িত্ব তারই অ্যাভয়েড দায়িত্ব করার বলে কোনো সুযোগ সুযোগ নাই। নাই। তাকে সম্ভাবনা নিয়ে এসে জনগণকে বলতে হবে হ্যাঁ আমি এটা পারছি। কারণ দায় অন্যের উপর চাপিয়ে দিয়ে আপনি সরকারিভাবে মানে দেশ চালাবেন, এটি মনে খলিলুর করার কোনো রহমান সুযোগ ইব্রাহিম, নেই। যদি একটু বলেন যে দায় অন্য কারোর উপর চাপানো, প্রধানমন্ত্রী যদিও আজকে দুঃখ প্রকাশ করেছেন এই বিদ্যুতের বিষয়ে, আমি আগেই বলেছি, একই সঙ্গে বিরোধী দলীয় নেতা তিনি বিশেষ অধিবেশন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন এই বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে কথা বলার জন্য। তো নিশ্চয়ই বিরোধী দল সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে, চিঠি দিয়ে তো আর এই বিদ্যুৎ না, সমস্যা আলোচনা সমাধান করার জন্য যে এই সংকট নিয়ে আলোচনা আলোচনার হবে। প্রস্তাব এখন দিয়েছে, অথচ বিএনপির সরকার কিভাবে সোলার দিয়ে করা যায় সম্ভাব্যতা, এই যে বিদ্যুতের যে বিদ্যুতের প্ল্যান্ট যেটা এই করা হচ্ছে সেগুলা রিপেয়ারিং করা এবং সোলারের মাধ্যমে কিভাবে করা যায়, এটা অনেক কিছু সম্ভাব্যতা দেশি বিদেশিভাবে যাচাই বাছাই চলছে সেগুলো। এবং বিরোধী দলের সার্বিক সহযোগিতা ছাড়া তারা একদিকে চিঠি দেয়, আরেকদিকে উস্কানি দেয়, জনগণকে বিভিন্নভাবে উস্কানি দেয়। এখন আমি কিন্তু এটা সমর্থন করি না যে জনগণ ট্যাক্স দিবে, ভ্যাট দিবে, ঠিকমতো বিদ্যুৎ পাবে না, এটাও কিন্তু আমি সমর্থন করি না। কিন্তু একটা ক্রাইসিস যখন ক্রিয়েট হয় সেটা কিন্তু আপনাকে বুদ্ধিমত্তা দিয়েই সমাধান করতে হবে। এখন বুদ্ধিমত্তা এবং বিভিন্ন যদি বলি সোশ্যাল মিডিয়াতে এমনও বলতেছে যে আসলে দাম বাড়ানোর জন্য মূলত এই টেকনিকগুলো করা হচ্ছে, এটা নিয়ে অনেকে বলছে। এটা কি গুজব বলবেন? যে শুনেন, না, আমি একটা কথা বলি, তেল, বিদ্যুৎ, গ্যাস এটা কিন্তু অনেকটা আন্তর্জাতিক বাজারের সাথেও একটা সম্পর্ক আছে। এটা খালি মুখের জুড়ে গায়ের ঠেলে কথা বললে তো হবে না। এইটার সাথে এই ক্রাইসিসের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ এটা আন্তর্জাতিক বাজার, এখানে তার সাথে সামঞ্জস্য করে এটাকে দর নির্ধারণ করতে হবে। ভাই কিন্তু অনেকগুলো কথাই বলেছেন, 86 সালের নির্বাচনের কথা বলেছেন, তারপরে আপনার 96 সালে তাদের আন্দোলনের কথা বলেছেন। 96 সালে যে আন্দোলনটা করেছেন এটা মানে অহেতুক এই আন্দোলনটা করেছে। একদিকে আপনি বলবেন সংসদে পাশ করার জন্য, আরেকদিকে আপনি রিজাইন করে বসে থাকবেন। ওনারা সহ আওয়ামী লীগের সবাই কিন্তু রিজাইন করেছিল সেদিন সংসদ থেকে, রিজাইন করে বসে থাকবেন। এই জন্য তো একটা পরে 96 সালে নির্বাচন করে আবার বোধহয় 1 মাসের না কয়েকদিনের মাথায় আরেকটা 12 দিন একটা নির্বাচন আবার হয়েছে। এবং সেই নির্বাচনে জনপ্রতিনিধি আমি আর আপনি তো এটার সংশোধন করতে পারবো না, আমি আর আপনি তো পারবো না। সংসদের জাতীয় সংসদের মেজরিটি সদস্যদের করতে হবে, সেটা কিন্তু বিএনপি দায়িত্ব নিয়ে করেছে। সুতরাং সেটা কিন্তু আমি মনে করি যে 86 নির্বাচনে আওয়ামী লীগ এবং জামাত এরশাদকে বৈধতা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করে। 2014 সালে জামাত ইসলাম কোনোভাবেই এই নির্বাচনে যেতে চায় নাই, সেদিন কিন্তু বিএনপি সেই নির্বাচনে যেতে চায়। ধন্যবাদ। আমরা একটু শেষ করব। সেই নির্বাচনে গেলে আজকে প্রেক্ষাপট এরকম হতো না। সেই নির্বাচনে গেলে আমরা দেশের প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদলের ইতিহাস অন্যরকম হতো। জি, ধন্যবাদ। নানাভাবে আমি একটা পজিটিভ বিষয় একটু আলোচনা করতে চাই শেষ করার সময়, যে শিক্ষকদের অবসর সুবিধার যে টাকা, এটা মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা করে দিয়েছেন এবং তাতে কিন্তু আমরা সবসময় দেখি যে যারা শিক্ষকরা
অবসরে যাওয়ার পরে টাকার জন্য বছরের পর বছর ঘুরতে হয়, তারা টাকা পান না। আপনি এই বিষয়টাকে কিভাবে একটু অবশ্যই মূল্যায়ন ধন্যবাদ করবেন? উপযুক্ত। আমরা ভালোকে অবশ্যই ভালো বলবো, নিঃসন্দেহে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো যেটা হয়ে থাকে বাস্তবে, এটা অনেক হ্যাঁ, হয়রানিতে আজকে উনি মুক্ত হবে। দিয়েছেন, এটার উদ্বোধন আমাকে করেছেন। এটা একটি ভালো উদ্যোগ নিঃসন্দেহে, এবং এর দ্বারা কিন্তু শিক্ষক সমাজ উপকৃত হবে, এটা আমরা মনে করি এটা ভালো সিদ্ধান্ত এবং আমরা এটাকে সমর্থন করি এবং ধন্যবাদ আমরা জানাই। অবশ্যই ভালো কাজকে আমরা সমর্থন দিব, এটা আমাদের এই ধরনের উদারতা কিন্তু আমাদের আছে। আরও ভালো উদ্যোগ ওনারা গ্রহণ করুক, আমরা সেখানেও সমর্থন দিব। ওনারা পজিটিভ কথা বলুক, আমরা সমর্থন দিব। ওনারা সব কাজে অপোজিশনকে নিয়ে যদি রাষ্ট্র গঠন করার চেষ্টা করুক, আমরা সর্বতক আমরা হেল্প করব। আমরা এখনও বলছি রাষ্ট্র আমাদের সবার, আমরা কোনো সরকারকে বেকায়দা ফেলতে চাই না, যে রাষ্ট্র সবাইকে ধারণ করে এগিয়ে যেতে চায়। বিরোধী দল দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা সরকারকে সব ধরনের সাপোর্ট আমরা সেখানে দেব, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। জি, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে আরেকটি কথা বলেছেন যে দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে, সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরোয়ার এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।